প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমি মুর্শিদ জাহান, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, মানিকগঞ্জ। আজকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমার শ্রেণী কার্যক্রম চলবে এবং আমাদের আজকের আলোচ্য বিষয় কবিতা। লোক লোকান্তর লিখেছেন আল মাহমুদ। প্রথমে আমরা কবি সম্পর্কে অতি প্রয়োজনীয় কিছু তথ্য জেনে নিই। আল মাহমুদের জন্ম 1936 খ্রিস্টাব্দের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌরাইল গ্রামে এবং মৃত্যু 15 ফেব্রুয়ারি 2019 ঢাকায়। আল মাহমুদ এটি তার প্রকৃত নাম না, এটি তার নামের খণ্ডাংশ। তার প্রকৃত নাম মীর আব্দুস শাকুর আল মাহমুদ। পেশাগত জীবনে তিনি সাংবাদিকতা দিয়ে শুরু করেন এবং দীর্ঘদিনই তিনি সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালকের পদে থেকে অবসরে যান। আল মাহমুদ স্বাধীনতা উত্তরকালে বাংলা কবিতায় আধুনিকতায় নতুন মাত্রা যোগ করেছিলেন। যে সমস্ত কবিরা বাংলাদেশের কবিতাকে বিখ্যাত করেছেন, সমৃদ্ধ করেছেন, আল মাহমুদ তাদের অন্যতম। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে ওঠে, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, বখতিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস। মূলত কবি হিসাবে পরিচিত হলেও তিনি কিন্তু উপন্যাস, ছোট গল্প এগুলো লিখেছেন। তার একটি শিশুতোষ কাব্যগ্রন্থ রয়েছে, সেটি হচ্ছে পাখির কাছে ফুলের কাছে। তার উপন্যাসগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে ডাহুকি, কবি ও কোলাহল, নিশিন্দা নারী এবং আগুনের মেয়ে। ছোট গল্পের কিছু বই রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত এবং গন্ধবনী। আল মাহমুদের কাব্যচর্চায় আমরা শহুরে জীবনের যে কোলাহল, যন্ত্রণা, শহুরে জীবনের যে বিচ্ছিন্নতা বোধ, সেগুলো আমরা তার কাব্যে বা কবিতায় অতটা দেখি না। তার কবিতায় আমরা দেখেছি, খুঁজে পাবো প্রকৃতিকে, প্রকৃতির শ্যামলিমা, গ্রামীণ জীবন, নিস্তরঙ্গ জীবন, গ্রামীণ নিস্তরঙ্গ জীবন, এগুলোই মূলত তার কবিতায় অপরূপ স্নিগ্ধতায় উঠে এসেছে। তো আমরা আজকে লোক লোকান্তর কবিতাটি পড়ব এবং কবিতাটিতে লেখক কি বোঝাতে চেয়েছেন আমরা সেটা সম্পর্কে জানব। তো এই কবিতাটি কিন্তু আমাদের পাঠ্য বইয়ের, তোমাদের যে একাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের যে কবিতা রয়েছে, সেই কবিতাগুলোর অধিকাংশের বিষয় হচ্ছে হয়তো দেশপ্রেম অথবা মানবপ্রেম, অথবা আছে কিংবা কোনো কোনো কবি বলেছেন এখানে হচ্ছে বিশ্বপ্রেমের কথা, বিভিন্ন আন্দোলন সংগ্রামের কথা, ইতিহাস ঐতিহ্যের কথা, এ সমস্ত নানা বিষয় নিয়ে আমাদের পাঠ্য বইয়ের কবিতাগুলো সাজানো হয়েছে। কিন্তু আমরা লোক লোকান্তর কবিতায় এই মানবপ্রেম, বিশ্বপ্রেম, আন্দোলন, ইতিহাস, ঐতিহ্য কোনো কিছুই আমরা দেখব না। এখানে আমরা মূলত যেটা পাবো সেটা হচ্ছে একজন কবির একান্ত ব্যক্তিগত ভাবনা, অর্থাৎ তার কবি চেতনা, তার কবি সত্তা, এগুলো নিয়ে তার যে চিন্তা চেতনা, কাব্য জগৎ নিয়ে তার যে ভাবনা, এই জিনিসগুলোই আমরা পাবো এবং সেগুলোকে কবি প্রকৃতির প্রেক্ষাপটে, প্রকৃতির উপমায়, প্রকৃতির প্রতিমায় কিভাবে উপস্থাপন করেছেন সেটাই আমরা দেখব। তো চলো আমরা কবিতার লাইনগুলো পড়ি এবং পড়তে পড়তে আমরা কবিতাটা বোঝার চেষ্টা করি। লোক লোকান্তর। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকারের পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। এখানে কবি তার যে কবি চেতনা, অর্থাৎ তার একজন সাহিত্যিকের যে সাহিত্যিক যে চেতনা থাকে, তার যে কাব্য চেতনা থাকে, সেটাকে তিনি একটি সাদা পাখির প্রতিমায় উপস্থাপন করেছেন এবং বলছেন যে সে পাখিটা একটা চন্দনের ডালে বসে আছে। চন্দন একটা গাছ,
সুগন্ধি গাছ, সুবাসিত গাছ, সেই গাছের ডালে তার চেতনা বসে আছে। অর্থাৎ চেতনাটাকে তিনি একটি জীবন্ত কোনো কিছুর সাথে তুলনা করেছে এবং তার সেই চেতনা যে প্রকৃতির সাথে একাত্ম, সেটাই তিনি এই কবিতায় বলতে চেয়েছেন। মাথার ওপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা, সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। এখানে বলছে যে সেই চেতনার পাখি, সে প্রকৃতির রূপ সৌন্দর্য যে উপভোগ করছে, সেই উপভোগের কথাই এখানে বলেছে যে হচ্ছে বন্য পানলতার সাথে সে বসে আছে, হাওয়ায় দোল খাচ্ছে এবং ফুলের যে সেই চন্দনের যে ফুল, সেই ফুলের পরাগে মাখামাখি হয়ে আছে তার ঠোঁট। তারপরে আছে আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ, নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল, চোখ যে রাখিতে নারী এত বন্য ঝোপের ওপরে। এখানে কবি সেই পাখির যে অবয়ব, সেই অবয়বের বর্ণনা দিচ্ছে, যে তার চোখ কাটা সুপারির রং, অর্থাৎ সুপারি কাটলে যে উপমাটা কেমন, তার যেই বর্ণ দেখা যায়, যে যেমন দেখতে হয়, সেই পাখির চোখটাকে তিনি সেই কাটা সুপারির সাথে তুলনা করেছেন। পা সবুজ, নখ তীব্র লাল। এখানে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য বা বাংলাদেশের যে লাল সবুজ রং, সেই লাল সবুজ রঙের সাথে তিনি কিন্তু এই পাখির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের তুলনা করেছেন। তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়, যখনই উজ্জ্বল হয় আমার এ চেতনার মণি, মনে হয় কেটে যাবে ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি, সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। এখন এখানে এই লাইন চারটিতে কবি বলছেন যে কবির যে চেতনা, অর্থাৎ কবির যে কবিতা লেখার যে অনুপ্রেরণা, তার যে কাব্য চেতনা, সে চেতনার কথা বলতে যে কবি সমাজ সংসারের কথা বলেছেন। যে একজন কবির কিন্তু নানা রকমের পিছু টান থাকে, নানা রকমের বাধা থাকে। একজন কবি কল্পনা বিলাসী হয়, তার হৃদয়ের ভিতরে যে খেলা চলে, কল্পনার যে খেলা, সেই খেলাটাকে আমরা সাধারণ মানুষরা ধরতে পারি না, বুঝতে পারি না। কিন্তু কবি কিন্তু এই আবেগের সবসময় ভারাক্রান্ত হন। তার যে কাব্য চেতনা, তার যে হচ্ছে কল্পনা, সেগুলাই তিনি সবসময় রঞ্জিত হন, ভারাক্রান্ত হন। কিন্তু এগুলোর সাথে আমাদের যে বাস্তব জীবন, সে বাস্তব জীবনের যে সমাজ সংসার, সেগুলোর একটা সংঘাত সবসময় ঘটতে থাকে। যে কবির জন্য সমাজ সংসার না, সমাজ সংসার যে দৈনন্দিন জীবন, যে দৈনন্দিন জীবনের যে রুক্ষতা, এগুলো তার চেতনাকে আহত করছে, কবির চেতনাকে আহত করছে, তার কাব্য রচনার যে চেষ্টা, সেগুলোকে হয়তো ব্যাহত করছে। সেই জন্য কবি এখানে একটা বিচ্ছিন্নতা বোধ করছেন, সমাজ সংসার থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এই কাব্য লেখার জন্য। সেই লাইনগুলো এখানে বলেছে যে মনে হয় কেটে যাবে ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি, সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। অর্থাৎ তিনি যখন কবিতা লিখতে যান, তখন তিনি সমস্ত কিছুকে উপেক্ষা করতে চান, পিছনে ফেলতে চান। তারপরে বলেছেন লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান। কিন্তু এই যে তিনি পিছনে ফেলতে চান, তার যে সংসার সমাজের যে সমস্ত দৈনন্দিন যে কদর্যতা তুচ্ছতা, এগুলোকে পিছনে ফেলতে যে কবি কিন্তু আহত হন, ক্ষত বিক্ষত হন, তার হৃদয়ের মধ্যে একটা টানাপোড়েনের সৃষ্টি হয় বা দ্বন্দ্বের সৃষ্টি হয়। কিন্তু তারপরও কবি কিন্তু সে দ্বন্দ্বটাকে উপেক্ষা করে তিনি কবিতায় লেখার চেষ্টা করেন এবং বলছেন যে শেষ পর্যন্ত কবিতারই জয় হয়। কারণ একজন সৃষ্টিশীল মানুষের কাছে আর সবকিছুই তুচ্ছ হয়ে যায় তার সৃষ্টির কাছে। তাই শেষের লাইন দুটোতে তিনি এ কথাটাই বলতে চেয়েছেন যে লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। অর্থাৎ শেষ পর্যন্ত তার যে কাব্য কবি চেতনা, তার যে কাব্যবোধ, সেটারই জয় হবে আর সবকিছুই তুচ্ছ হয়ে যাবে। এ কথা দিয়ে কবি কবিতাটি শেষ করেছেন। তো তোমরা কবিতাটি পড়বে। এটা খুবই সুখপট্ট একটা কবিতা, কবিতাটা দীর্ঘ না এবং এখানে প্রকৃতির যে একটা সুন্দর বর্ণনা রয়েছে। কবি তার কাব্য চেতনার যে সাদা পাখি দিয়ে এবং প্রকৃতি দিয়ে কবিতাটা প্রকাশ করেছেন। তোমরা যদি সেই ভাবটা নাও বুঝতে পারো,
শুধুমাত্র সৌন্দর্যের জন্য এবং আনন্দের জন্যই কবিতাটা পড়বে। কেন? কারণ এখানে খুব সুন্দর করে প্রকৃতির কথা বলা আছে, সেই বোধ থেকেই কবিতাটা পড়বে এবং ভালো লাগবে। কবিতা প্রথমত এটা অনুভবের জিনিস, যা তোমার কল্পনাকে নাড়াবে, কল্পনাকে বুঝাবে। কবিতা তুমি বুঝলে কি বুঝলে না, তার চেয়ে বড় কথা যে কবিতাটা পড়তে আমার ভালো লেগেছে কিনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি সেই কবিতার যে ভিতরের যে বাণী, যে বাবা ভিতরের যে মেসেজ, সেটাকে আমি ধারণ করতে পারবো, বুঝতে পারবো আমার মতন করে। এই জন্য কবিতা বইটা নিবেন, নিয়ে কবিতাটা সুন্দর করে পড়বে। তারপরে বইয়ের পিছনে যে শব্দার্থগুলো দেওয়া আছে আমি বুঝিয়ে দিয়েছি সেই শব্দার্থের আলোকেই, তারপর সেগুলো দিয়ে বুঝলে তোমাদের কাছে আর একটু সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে যখন আমাদের কলেজ খুলবে, তখন সেই অপেক্ষাতেই আছি আমরা সবাই, যে তোমাদের সাথে আবার আমাদের ক্লাসে দেখা হবে, কথা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।